একেবারে মহাকাশের রকেট পাঠানো পর্যন্ত চলন্ত বাস যখন হঠাৎ করে ব্রেক বসে, গতি জিনিসটা কি অ্যারিস্টটল একটা কথা বলতেন। গ্যালিলিও আর স্যার আইজ্যাক নিউটনের সেই দারুণ নিয়মগুলো বোঝার আগে স্কেলার আর ভেক্টর, দূরত্ব আর স্মরণের কথায়। ত্বরণ বা অ্যাক্সেলারেশন জিনিসটা কি? গতির এই যে পরিবর্তন, নিউটনের প্রথম সূত্রটাকে বলা হয় চারটে সূত্র, তাই আমরা একপাশে এলে বলি। ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি তৈরি হয়েছে তার ভর আর ত্বরণের গুণফল। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। হাঁটার সময় আমরা পা দিয়ে মাটিকে পেছনের দিকে ঠেলি, প্রচণ্ড শক্তিতে গরম গ্যাসকে নিচের দিকে ছুঁড়ে মারে। ভরবেগ আর ঘর্ষণের মতো ব্যাপারগুলো কিভাবে গতির এই খেলায় প্রভাব ফেলে। গুলি ছোড়ার পর বন্দুকটা যে পেছনের দিকে ধাক্কা দেয়, কোনো গতি কিন্তু একদম মসৃণ নয়। চাকার আবিষ্কার যে এত বড় একটা ব্যাপার, যদি এই পৃথিবীতে কোনো ঘর্ষণ না থাকতো। বল আর গতি, এই দুটো শব্দই কিন্তু আমাদের চারপাশের পুরো দুনিয়াটাকে চালাচ্ছে। ভাবুন তো, গাছের একটা পাতা ঝরে পড়া থেকে শুরু করে একেবারে মহাকাশে রকেট পাঠানো পর্যন্ত সবকিছুই কিন্তু চলছে কয়েকটা সহজ মৌলিক নিয়ম মেনে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই নিয়মগুলোকে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটা খুব সাধারণ প্রশ্ন দিয়েই শুরু করি, কেমন? চলন্ত বাস যখন হঠাৎ করে ব্রেক কষে, আমরা সবাই কেন সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ি? এই যে এত সাধারণ একটা অভিজ্ঞতা, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ফিজিক্সের একটা বিরাট রহস্য, আর সেই রহস্যের উত্তরটাই আমরা আজ খুঁজে বের করব। গতি জিনিসটা কি, এটা নিয়ে মানুষ কিন্তু আজকের নয়, হাজার হাজার বছর ধরে মাথা ঘামিয়েছে। এটা একটা বিরাট ধাঁধার মতো ছিল, আর সেই ধাঁধার সঠিক সমাধানটা খুঁজে পেতে কে কত সময় লেগেছে। অনেক আগে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল একটা কথা বলতেন। তার মতে, কোনো জিনিসকে যদি চালিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তাকে অনবরত ধাক্কা দিতে হবে, মানে বল প্রয়োগ করতেই থাকতে হবে। তিনি ভাবতেন থেমে থাকাই হলো যে কোনো জিনিসের স্বাভাবিক অবস্থা। শুনতে কিন্তু কথাটা একদম ঠিক মনে হয়, তাই না? কিন্তু এখানেই ছিল বিরাট একটা ভুল। আর ভাবা যায়, এই ভুল ধারণাটা প্রায় ২০০০ বছর, মানে ২০০০ বছর ধরে মানুষ বিশ্বাস করে এসেছে। শেষমেশ ১৬০০ সালের দিকে এসে গ্যালিলিও আর স্যার আইজ্যাক নিউটন পুরো ব্যাপারটা বদলে দিলেন। তারা এসে ফিজিক্সের দুনিয়ায় একটা বিপ্লব ঘটিয়ে দিলেন। তো নিউটনের সেই দারুণ নিয়মগুলো বোঝার আগে আমাদের একটা কাজ করতে হবে। গতি নিজস্ব যে ভাষাটা আছে, সেটা একটু শিখে নিতে হবে। কারণ সঠিক শব্দগুলো না জানলে এই নিয়মগুলো বোঝাটা খুব কঠিন হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক চলাফেরার এই ভাষাটা ঠিক কী রকম। ফিজিক্সে আমরা রাশি বা কোয়ান্টিটিকে মূলত দুই ভাগে ভাগ করি, স্কেলার আর ভেক্টর। স্কেলারটা খুব সোজা, এর শুধু একটা মান বা ভ্যালু আছে, যেমন ধরুন চাল কিনলেন ৫ কেজি, ব্যাস এটুকুই। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে মানের সাথে সাথে একটা দিকও বলতে হয়। যেমন একটা গাড়িকে ধাক্কা দিচ্ছেন, শুধু কতটা জোরে দিচ্ছেন তা বললেই হবে না, কোন দিকে ধাক্কাটা দিচ্ছেন সেটাও তো জরুরি, তাই না? এই যে মান আর দিক দুটোই একসাথে, এটাই হলো ভেক্টর। এবার আসি দূরত্ব আর স্মরণের কথায়। এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়ে আঁকাবাঁকা পথে ঘুরে দোকানে গেলেন। যতটা পথ হাঁটলেন সেটা হলো দূরত্ব, এটা সবসময় পজিটিভ। কিন্তু স্মরণ হলো আপনার বাড়ি আর দোকানের মধ্যে সবচেয়ে ছোট সোজাসুজি রাস্তাটা, মানে শুরু আর শেষের মধ্যে সরল রেখার দূরত্ব। এটা পজিটিভ, নেগেটিভ, এমনকি শূন্যও হতে পারে। যেমন ধরুন আপনি পার্কের চারপাশে এক চক্কর দিয়ে আমার আগে জায়গাতেই ফিরে এলেন। অনেকটা পথ তো হাঁটলেন, তাই দূরত্ব আছে, কিন্তু যেহেতু শুরু আর শেষ একই জায়গায়, আপনার স্মরণ কিন্তু শূন্য। ত্বরণ বা অ্যাক্সেলারেশন জিনিসটা কি? এটা হলো সময়ের সাথে সাথে কোনো কিছুর বেগ কতটা পাল্টাচ্ছে। আচ্ছা, বেগ মানে কি? প্রতি সেকেন্ডে কত মিটার যাচ্ছে, তাই তো? মানে m/সেকেন্ড। আর ত্বরণ হলো প্রতি সেকেন্ডে এই বেগটা কতটা বাড়ছে বা কমছে। তার মানে আমরা বেগের পরিবর্তনকে আবার সেকেন্ড দিয়ে ভাগ করছি। এই জন্যই তো এককের মধ্যে দুবার সেকেন্ড আসে, আর হয়ে যায় মিটার/সেকেন্ড স্কোয়ার বা m/সেকেন্ড স্কোয়ার্ড। বেশ, তাহলে গতির ভাষাটা তো মোটামুটি শেখা হলো। এখন আসল প্রশ্ন, গতির এই যে পরিবর্তন, মানে থেমে থাকা জিনিস চলতে শুরু করছে বা চলন্ত জিনিস থেমে যাচ্ছে, এগুলো আসলে কে ঘটাচ্ছে?
উত্তরটা একটাই শব্দে দেওয়া যায়, বল বা ফোর্স। চলুন এবার এই বলের দুনিয়ায় ঢোকা যাক। নিউটনের প্রথম সূত্রটাকে বলা হয় জার্ডের সূত্র বা ল অফ ইনার্শিয়া। সূত্রটা কি বলছে? বলছে বাইরে থেকে কোনো বল যদি কাজ না করে তাহলে যে জিনিসটা স্থির আছে সে চিরকাল স্থিরই থাকতে চাইবে, আর যেটা চলছে সে একই গতিতে একই দিকে চলতেই থাকতে চাইবে। মানে প্রত্যেকটা জিনিসেরই একটা আলসেমি আছে, বুঝলেন? সে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায়। এই যে নিজের অবস্থা ধরে রাখার প্রবণতা, একেই বলে জার্ড বা ইনার্শিয়া। এই জার্ডের আবার কয়েকটা ধরন আছে। যেমন ধরুন, বাসটা থেমেছিল, হঠাৎ চলতে শুরু করলো। আমাদের শরীরটা তো স্থির থাকতে চাইছিল, তাই না? তাই আমরা পেছনের দিকে একটা ঝাঁকুনি খাই। এটা হলো স্থিতিজার্ড। আবার উল্টোটা ভাবুন, চলন্ত বাস হঠাৎ ব্রেক কষল। আমাদের শরীরটা তো তখন গতিতেই থাকতে চায়, তাই আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এই তো পেয়ে গেলাম আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর। এটাই হলো গতিজার্ড। ঠিক একইভাবে গাড়ি যখন জোরে বাঁক নেয়, আমাদের শরীরটা কিন্তু সোজা পথেই যেতে চায়, তাই আমরা একপাশে হেলে পড়ি। এটা হলো দিকজার্ড। তো এই জার্ড ছিল প্রথম সূত্র। নিউটনের মোট ৩টে সূত্র মিলেই কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি তৈরি হয়েছে। চলুন বাকি দুটো চট করে দেখে নেওয়া যাক। নিউটনের দ্বিতীয় সূত্রটা আমাদের হাতে একটা অসাধারণ ক্ষমতা তুলে দেয়। এটা একটা সমীকরণ, F=ma, মানে কোনো বস্তুর ওপর কতটা বল কাজ করছে সেটা হলো তার ভর আর ত্বরণের গুণফল। ভাবুন তো, এই ছোট্ট একটা ফর্মুলা দিয়ে রকেটের ধাক্কা থেকে শুরু করে একজন বোলার ক্রিকেট বলে কতটা জোরে বল প্রয়োগ করছে সবকিছু মেপে ফেলা যায়। দারুণ না ব্যাপারটা? আর এরপর আসছে নিউটনের তৃতীয় সূত্র। আর এটা তো শুধু ফিজিক্স নয়, জীবনেরও একটা বড় দর্শন। সূত্রটা হলো প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর মানে কি? মানে হলো এই মহাবিশ্বে কোনো বলই একা একা কাজ করে না। ফোর্স সবসময় জোড়ায় জোড়ায় আসে, অ্যাকশন আর রিঅ্যাকশন। আমরা যে প্রতিদিন হেঁটে বেড়াই সেটাও কিন্তু এই তৃতীয় সূত্রের জন্যই সম্ভব। কিভাবে? হাঁটার সময় আমরা পা দিয়ে মাটিকে পেছনের দিকে ঠেলি, তাই না? এটা হলো ক্রিয়া বা অ্যাকশন। আর মাটি কি করে? মাটিও তখন প্রতিক্রিয়া হিসেবে আমাদের পাকে ঠিক ততটাই জোরে সামনের দিকে ঠেলে দেয়, আর সে কারণেই আমরা এগোতে পারি। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো, দেখুন, অ্যাকশনটা হচ্ছে মাটির ওপর আর রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের পায়ের ওপর। দুটো আলাদা জিনিসের উপর কাজ করছে বলেই কিন্তু এরা একে অপরকে বাতিল করে না। রকেট উৎক্ষেপণের দৃশ্যটা একবার ভাবুন, ওটা তো এই সূত্রের একটা অসাধারণ উদাহরণ। রকেটটা কি করে? প্রচণ্ড শক্তিতে গরম গ্যাসকে নিচের দিকে ছুঁড়ে মারে। এটা হলো অ্যাকশন। আর সেই গ্যাসও তখন রকেটটাকে সমান আর বিপরীত শক্তিতে ওপরের দিকে ঠেলে তুলে দেয়। এটাই রিঅ্যাকশন। এই জন্যই কিন্তু রকেট মহাকাশের মতো শূন্য জায়গাতেও, যেখানে ধাক্কা দেওয়ার মতো কিছু নেই, সেখানেও চলতে পারে। তো আমরা নিউটনের নিয়মগুলো তো জেনে গেলাম, কিন্তু আমাদের বাস্তব জগতে তো আরও অনেক কিছু কাজ করে, তাই না? চলুন এবার দেখি ভরবেগ আর ঘর্ষণের মতো ব্যাপারগুলো কিভাবে গতির এই খেলায় প্রভাব ফেলে। ভরবেগ বা মোমেন্টাম হল সোজা কথায় কোনো চলন্ত বস্তুর মধ্যে কতটা গতির জোর আছে সেটার মাপ। এটা বের করা খুব সহজ, শুধু বস্তুর ভর আর বেগকে গুণ করে দিলেই হয়। আর ভরবেগের সবচেয়ে মজার ধর্মটা হলো এটা সংরক্ষিত থাকে। মানে বাইরে থেকে কোনো ধাক্কা না লাগলে দুটো জিনিসের মধ্যে ধাক্কাধাক্কির আগে মোট ভরবেগ যা ছিল, ধাক্কার পরেও মোট ভরবেগ ঠিক তাই থাকবে। যেমন বিলিয়ার্ডের দুটো বলের সংঘর্ষের কথা ভাবুন। এই ভরবেগ সংরক্ষণের একটা দারুণ উদাহরণ হল বন্দুকের রিকয়েল, মানে গুলি ছোড়ার পর বন্দুকটা যে পেছনের দিকে ধাক্কা দেয়। ব্যাপারটা কি হয় দেখুন, গুলি ছোড়ার আগে বন্দুক আর গুলি দুটোই তো স্থির, তাই না? তার মানে মোট ভরবেগ হল 0। এখন সূত্র অনুযায়ী গুলি ছোড়ার পরেও মোট ভরবেগ কিন্তু 0ই থাকতে হবে। তাহলে কিভাবে 0 হবে? গুলিটা তো প্রচণ্ড বেগে সামনে যাচ্ছে, তার একটা পজিটিভ ভরবেগ আছে। সেটাকে 0 করতে হলে বন্দুকটাকে ঠিক উল্টো দিকে গিয়ে একটা নেগেটিভ ভরবেগ তৈরি করতে হবে। যেমন একটা 3 কেজি রাইফেল থেকে যদি 30 গ্রামের একটা গুলি ছোড়া হয়, তাহলে বন্দুকটা প্রায় -3 মিটার প্রতি সেকেন্ড বেগে পেছনে ধাক্কা খায়। এই যে মাইনাস চিহ্নটা, এটাই আসল খেলা। এটা দেখাচ্ছে যে বন্দুকের ধাক্কার দিকটা গুলির দিকে ঠিক উল্টো, যাতে দুটো মিলে মোট ভরবেগ আবার সেই 0ই হয়ে যায়।
এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেখানে একটা জিনিসকে আমরা হিসেবে ধরিনি, সেটা হলো ঘর্ষণ বা ফ্রিকশন। বাস্তব দুনিয়ায় কোনো গতি কিন্তু একদম মসৃণ নয়। যখনই দুটো জিনিস একে অপরের ওপর দিয়ে চলতে চায়, তখনই গতির বিরুদ্ধে একটা বাধা দেওয়ার মতো বল কাজ করে। এটাই হলো ঘর্ষণ। এই ঘর্ষণেরও আবার রকমভেদ আছে। ভাবুন, একটা ভারী আলমারিকে ঠেলছেন। প্রথমে সরাতে সবচেয়ে বেশি কষ্ট হয়, তাই না? কারণ তখন কাজ করে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, যেটা সবচেয়ে শক্তিশালী। একবার নড়তে শুরু করলে কিন্তু ঠেলাটা একটু সহজ হয়ে যায়। তখন কাজ করে গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। আর যদি আলমারিটার তলায় চাকা লাগিয়ে দেন, তাহলে তো আরও অনেক সহজ, কারণ তখন কাজ করে আবর্ত বা রোলিং ফ্রিকশন, যেটা সবচেয়ে কম। চাকার আবিষ্কার যে এত বড় একটা ব্যাপার, তার কারণ কিন্তু এটাই। তো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যদি এই পৃথিবীতে কোনো ঘর্ষণ না থাকতো, তাহলে কি হতো? আমরা কি মাটিতে পা রেখে হাঁটতে পারতাম? গাড়ির ব্রেক কি কাজ করত? একটা পেন্সিলও কি হাতে ধরতে পারতাম? এই প্রশ্নটা আমাদের মনে করিয়ে দেয় যে গতির এই যে নিয়মগুলো, এগুলো শুধু বইয়ের পাতায় নেই, আমাদের প্রতিটা নিঃশ্বাসের সাথে প্রতিটা পদক্ষেপে জড়িয়ে আছে।